চলুন আজ একটু খুঁটিয়ে দেখা যাক নিপ্পন ইন্ডিয়ার একটা নতুন ধরনের ফান্ড অফ ফান্ড। নামটা একটু বড় যদিও, নিপ্পন ইন্ডিয়া ইনকাম প্লাস আরবিট্রেজ অ্যাক্টিভ ফান্ড অফ ফান্ড। হ্যাঁ, নামটা বেশ। আমাদের কাছে এর কিছু তথ্য এসেছে, তো একটু বোঝার চেষ্টা করি এর গঠনটা কেমন। আর লোকে যে বলছে কর সাশ্রয়ী, ঝুঁকি কম রেখে রিটার্ন, এই ব্যাপারগুলো আসলে কি? ঠিক, এটা আসলে একটা হাইব্রিড ফান্ড অফ ফান্ড। মানে এ নিজে সরাসরি শেয়ার বা বন্ড কিনছে না, কিনছে না, তাহলে কিনছে অন্য মিউচুয়াল ফান্ডের ইউনিট। এক্ষেত্রে মূলত ডেট ফান্ড আর আরবিট্রেজ ফান্ড, এই দুটো ইউনিট কিনবে। আচ্ছা আচ্ছা, আর এর সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো, হ্যাঁ, ওই কর কাঠামো বা ট্যাক্সের সুবিধাটা। ওটাই তো শুনছি। তো কিভাবে সাজানো হয়েছে এটা, মানে কোথায় ঠিক বিনিয়োগটা করবে? এখানকার তথ্য যা বলছে, এটা নিপ্পন ইন্ডিয়া বা অন্য কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ভালো ডেট কেন্দ্রিক স্কিম বা ধরুন আরবিট্রেজ ফান্ডের ইউনিট কিনবে। মূল উদ্দেশ্যটা হলো বাজারের যে অস্থিরতা, মানে ভলিটিলিটি, সেটাকে যতটা সম্ভব এড়িয়ে গিয়ে একটা মোটামুটি স্থিতিশীল আয় দেওয়া। বেশ। কৌশলটা হলো বেশিরভাগ টাকাই, ধরুন 95 থেকে 100% ডেট ফান্ডের ইউনিটে রাখা হবে। আর বাকিটা? আর খুব সামান্য অংশ, 0 থেকে 5% মতো, সেটা আরবিট্রাজ ফান্ডের ইউনিটে। কিন্তু আসল ব্যাপারটা অন্য জায়গায়। কোথায়? নিয়মটা হলো ডেট ফান্ড আর ডেট বা মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে মোট বিনিয়োগ, মানে সব মিলিয়ে কোনো সময়ই মোট অ্যাসেটের 65%-এর বেশি হবে না। ও, এই 65%-এর কম রাখাটাতেই কি তাহলে ট্যাক্সের সুবিধাটা লুকিয়ে আছে? একদম ঠিক ধরেছেন, এটাই আসল কৌশল। কিন্তু কিভাবে, মানে 65%-এর কম হলে ঠিক কি সুবিধা হয়? দেখুন, সাধারণ নিয়মটা কি, যদি কোনো ফান্ড অফ ফান্ড ডেট স্কিমে 65% বা তার বেশি বিনিয়োগ করে ফেলে, তখন লাভ হলে পুরোটার উপরেই আপনার আয়কর স্ল্যাব অনুযায়ী ট্যাক্স দিতে হয়। মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেন বা এসটিসিজি হিসাবে ধরা হয়। সেটা তো বেশ অনেকটাই হতে পারে, 30% বা তার বেশিও। ঠিক, কিন্তু এই ফান্ডে যেহেতু ডেট বিনিয়োগ 65%-এর নিচে রাখার পরিকল্পনা, তাই একটা সুযোগ তৈরি হচ্ছে। কি সুযোগ? যদি কেউ ইউনিট কেনার পর 24 মাসের বেশি সময় ধরে রাখেন, মানে 2 বছরের বেশি, তাহলে লাভ হলে সেটার উপর লং টার্ম ক্যাপিটাল গেইন বা এলটিসিজি কর লাগতে পারে। যার হারটা এখন বেশ কম, তাই না? হ্যাঁ, এখনকার নিয়ম অনুযায়ী 12.5%। অবশ্য সেস আর সারচার্জ যোগ হবে। তবে মনে রাখতে হবে, এই সুবিধাটা পাওয়া যাবে 1 এপ্রিল 2025 থেকে রিডিম করা বা বিক্রি করা ইউনিটের জন্য। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ। আর যদি 24 মাসের কম সময়ে বিক্রি করে কেউ? তাহলে কিন্তু এই আগের নিয়মেই, মানে নিজের ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স দিতে হবে। বুঝেছি। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য কর পরবর্তী রিটার্নটা বেশ আকর্ষণীয় হতে পারে। তাহলে এই ফান্ডটা একটা সাধারণ ডেট ফান্ড বা একটা শুধু আরবিট্রাজ ফান্ডের থেকে ঠিক কোথায় আলাদা হচ্ছে? দেখুন, একটা সাধারণ ডেট ফান্ড তো শুধু ডেট ইনস্ট্রুমেন্ট, মানে ঋণপত্রে বিনিয়োগ করে। আর সেখানে ট্যাক্সের নিয়মটাও আলাদা, মানে লাভের ওপর এখনকার নিয়ম অনুযায়ী প্রায়শই পুরো স্ল্যাব রেটেই ট্যাক্স দিতে হয়। ঠিক। আর আরবিট্রেজ ফান্ড, সেটার মূল কাজ হলো শেয়ার বাজারের ক্যাশ আর ফিউচার মার্কেটের দামের মধ্যে যে সামান্য পার্থক্য থাকে সেটাকে কাজে লাগানো। আর ঝুঁকি কমাতে ওরা 65%-এর বেশি টাকা ইকুইটিতে রেখে হেজিং করে। আচ্ছা, এই ফান্ড অফ ফান্ডটা কি করছে? এই দুটো জগতের, মানে ডেট আর আরবিট্রেজ, এই দুয়ের একটা মিশ্রণ তৈরি করছে। মানে এক ঢিলে দু পাখি। অনেকটা সেরকমই। আর বড় সুবিধাটা হলো, এখানে ফান্ড ম্যানেজারই ঠিক করছেন কখন ডেট থেকে আরবিট্রেজে যাবেন বা কখন আরবিট্রেজ থেকে ডেটে ফিরবেন, বাজারের অবস্থা বুঝে। ও, মানে বিনিয়োগকারীকে নিজে এই রিব্যালেন্সিংয়ের ঝক্কিটা পোহাতে হচ্ছে না। একদম। আর নিজে করতে গেলে তো প্রতিবার বিক্রির সময় ট্যাক্সের প্রশ্ন আসতো। এখানে সেই করটা পিছিয়ে যাচ্ছে যতক্ষণ না আপনি ফাইনালি ইউনিটটা বিক্রি করছেন। ব্যাপারে কি আশা করা যেতে পারে? মানে কোনো আন্দাজ আছে? এখানে কিছু পুরনো ডেটার ভিত্তিতে একটা বিশ্লেষণ, মানে যাকে বলে ব্যাক টেস্টিং, তার ফলাফল দেওয়া হয়েছে। যেমন ধরুন, যদি 60% টাকা সিরিল শর্ট টার্ম বন্ড ইন্ডেক্স অনুযায়ী আর 40% টাকা নিফটি 50 আরবিট্রেজ ইন্ডেক্স অনুযায়ী বিনিয়োগ করা হতো। এই দুটো ইন্ডেক্স হলো এদের বেঞ্চমার্ক, তাই তো? হ্যাঁ। 60% ডেট আর 40% আরবিট্রেজের পারফরমেন্স ট্র্যাক করার জন্য।
তো ওই রকম বিনিয়োগে 1 এপ্রিল 2015 থেকে 31 মার্চ 2025 পর্যন্ত মানে গত 10 বছরে যে কোনো 2 বছরের জন্য ধরে রাখলে যাকে বলে 2 বছরের রোলিং রিটার্ন সেটা কর বাদ দিয়ে মানে 12.5% এলটিজি ধরে বছরে গড়ে প্রায় 5.98% মতো হতে পারত। প্রায় 6% কর বাদ দিয়ে মন্দ নয়। তবে আবারও বলছি এটা কিন্তু অতীতের ডেটা বিশ্লেষণ, ভবিষ্যতের কোনো গ্যারেন্টি নয়, আর ঝুঁকিটা মাঝারি বা মডারেট স্তরের বলা হচ্ছে। তাহলে কাদের জন্য এই ফান্ডটা বেশি উপযুক্ত হতে পারে, মানে কারা এটাতে বিনিয়োগ করার কথা ভাবতে পারেন? দেখুন, তথ্য অনুযায়ী যারা অন্তত বছর 2 বা তার বেশি সময়ের জন্য টাকা রাখতে চাইছেন, মানে শর্ট টার্মের জন্য নয়, না অন্তত 24 মাস তো বটে ট্যাক্সের সুবিধাটা পেতে হলে, তো যারা এই সময়সীমা মাথায় রেখে তুলনামূলক কম ঝুঁকিতে ভালো রিটার্ন খুঁজছেন, যেমন ধরুন ফিক্সড ডিপোজিটের থেকে একটু বেশি কিন্তু সরাসরি শেয়ার বাজারের ঝুঁকি নিতে চাইছেন না। ঠিক তাই। আর যারা কর সাশ্রয় করতে চান, বিশেষ করে উঁচু আয় করেন যারা, মানে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস বা HNI, বা ধরুন কর্পোরেট সংস্থাগুলো যারা তাদের উদ্বৃত্ত টাকা ট্যাক্স এফিশিয়েন্ট উপায়ে খাটাতে চায়, তাদের জন্য এটা একটা বিকল্প হতে পারে। আচ্ছা, আর ফান্ডটা সম্পর্কে কিছু জরুরি তথ্য, মানে এনএফও কমে আসছে, মিনিমাম কত টাকা লাগবে? হ্যাঁ, এর নিউ ফান্ড অফার বা এনএফও শুরু হচ্ছে 2রা জুন থেকে, চলবে 11ই জুন 2025 পর্যন্ত। আর ন্যূনতম বিনিয়োগ খুব কম, মাত্র 500 টাকা দিয়ে শুরু করা যাবে, আর তারপর 1 টাকার গুণিতকে। বেঞ্চমার্কটা তো আগেই বললেন, 60% ক্রিসিল শর্ট টার্ম বন্ড আর 40% নিফটি 50 আরবিট্রাজ ইন্ডেক্স। হ্যাঁ, আর ওরা ডেট মার্কেট নিয়ে এখন বেশ পজিটিভ বা আশাবাদী মনে হচ্ছে। তাহলে সব মিলিয়ে যদি বলি, এই ফান্ড অফ ফান্ডটা আসলে ডেট আর আরবিট্রেজের একটা মিশ্রণ ব্যবহার করছে, আর মূল কৌশলটা হলো ওই 65%-এর কম ডেট হোল্ডিংয়ের নিয়মটা কাজে লাগিয়ে করের সুবিধা দেওয়া, সেই সঙ্গে ঝুঁকি আর রিটার্নের একটা ভালো ভারসাম্য রাখার চেষ্টা করছে। একদম, এটাই মূল কথা। এটা একটা ভাবার মতো বিষয় যে কিভাবে এই ধরনের বিভিন্ন অ্যাসেট ক্লাসের মানে ডেট আর আরবিট্রেজের মিশ্রণ একজন বিনিয়োগকারীর সামগ্রিক পোর্টফোলিও আর ট্যাক্স প্ল্যানিংয়ের সাথে খাপ খাইয়ে নেওয়া যেতে পারে। অবশ্যই। তবে শেষ করার আগে একটা কথা বলতেই হবে, যে কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে অবশ্যই নিজের আর্থিক উপদেষ্টার সাথে কথা বলে নেবেন এবং স্কিমের সমস্ত তথ্য মন দিয়ে পড়ে নেবেন। Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully.